বাজারে হঠাৎ করেই সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বোতলজাত সয়াবিন তেল না পেয়ে বাধ্য হয়ে অনেকেই বেশি দামে কিনছেন সরিষার তেল। সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান খুচরা বিক্রেতারা। এর পিছনে দাম বাড়ানোর কারসাজি দেখছেন তারা। এসএম আরিফের রিপোর্ট। কারসাজি করে বাজারটাকে মনোপলি করে মজুত করে বাজারে দাম বাড়ানোর জন্য এটা চেষ্টা করতেছে, যেটা আমরা এর আগে এটা কাম্য করি না কখনো। এই সরকারের আমলে এটা হবে এটা জানে, আমরা চিন্তা ভাবনা করি না কখনো। কয়েকটি দোকান ঘুরেও প্রসিদ্ধ কোম্পানির বোতলজাত সয়াবিন তেল না পেয়ে এমনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন এই ক্রেতা। বাজারে হঠাৎই সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। একাধিক বাজার ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি দোকানেই রয়েছে তেলের ঘাটতি। তেল ওরা দিচ্ছে না, সিন্ডিকেট মতো আবার দাম বাড়াইবো, কয়দিন আগে দাম বাড়াইছে, 2-3 মাস ধরে তেল নিয়ে তেলবাজি করছে। কোম্পানি গেলে তেল আইব, সমস্যা নেই। একটা তেলের জন্য আর 5টা আইটেম বেচতে পারতেছি না। একজন কাস্টমার হেঁটে গেলে আমার নিজেরই লস। কারণ সে বলতেছে আজকে না কালকে দেবো, কালকে না আজকে দেবো। আমি তো আশার উপরে আছি, কারণ মাল না পেলে আমারও সমস্যা। কারণ যাই হোক, ভোগান্তি শুধু ক্রেতাদের। নিত্য প্রয়োজনীয় পণ্যটি না পেয়ে বিরক্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সর্বক্ষেত্রে আমরা ব্যবসা যারা করতেছে বা যারা আনতেছে বা হেঁটে হেরাও বালা, কিন্তু মাধ্যম সাধারণ যারা আছে ওরাই মরতেছে। যারা তেল প্রডিউস করে অ্যান্ড সেটা ডিস্ট্রিবিউট করে, দে আর দ্য মেইন কালপিট অফ দিস প্রবলেম। বোতলজাত সয়াবিন তেল না পেয়ে বাধ্য হয়ে অনেকেই বেশি দামে কিনছেন সরিষার তেল। এ যেন তেল নিয়ে তেলেসমাতি কারবার। হঠাৎই বাজারে নেই সয়াবিন তেল। খুচরা বিক্রেতারা কেউ বলছেন সরবরাহের অজুহাত, কেউ বলছেন দাম বাড়ানোর পায়তারা। তবে এসব লুকোচুরির মাঝে কেবলই পৃষ্ঠ হচ্ছেন সাধারণ মানুষ। এসএম আরিফ, মাই টিভি, শান্তিনগর, ঢাকা। মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনায় সরকারের সমন্বয়হীনতা রয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় আওয়ামী লীগের লুটপাটের বাজেট বাস্তবায়ন করার প্রেক্ষাপট দেশে নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইউসুফ আলীর রিপোর্ট। বাজেট নিয়ে বিস্তারিত তুলে ধরতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাস্তবতার নিরিখে কর আরোপ করলে জনগণ উপকৃত হতো। এই লুটপাটের বাজেটকে তারা বাস্তবায়ন করা প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে বর্তমানে নাই, এবং আমি মনে করি তারা বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং যেহেতু এটা অনির্বাচিত সরকার, তারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাজেট জনমুখী না হলে জনগণের উপর বোঝা হয়ে দাঁড়াবে। জনগণের কাছ থেকে সহজ পন্থায় পরোক্ষ কর আদায় করে রাজস্ব বৃদ্ধির এনবিআর এর অযৌক্তিক পরামর্শ জাতীয় স্বার্থ বিরোধী। গত 15 বছরে ফ্যাসিবাদী লুটেরা গোষ্ঠী ও তাদের দোসর অলিগার্করা জনগণের সম্পদ লুটের অংশ হিসেবে ধনিক শ্রেণীর ওপর আয় করের তুলনায় সাধারণ মানুষের উপর পরোক্ষ কর বেশি বসিয়ে রাজস্ব আহরণ করছে। বলার অপেক্ষা রাখে না, এর পরিণতিতে সমাজের চরম অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানের প্রেক্ষিতে এবং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর, ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অবিবেচকভাবে পণ্যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানিত ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024-এর সিম্পোজিয়াম অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ডক্টর দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা এসকে বশিরউদ্দিন বলেন, সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে, যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে। অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গেল ডিসেম্বরে অনৈতিকভাবে লাভ করেছে ব্যাংকগুলো, যা খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
business promotion organization to the data issue and all of the services issues are very well taken. And most importantly, the attitude is very important. How do you look at these issues? Thank you, Mr. Chairman. দু একটা জিনিস আমি একটু পিছনে হয়ে টাচ করবো। টিসিবি প্রোগ্রাম নিয়ে কথা এসছে যে আমরা সোশ্যাল সেফটি নেটওয়ার্কে যে কাজগুলো করছি, প্রায় 1 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে টিসিবির পণ্য সরবরাহ করা হয়। এটাকে যখন ডিজিটাইজ করেছি আমরা, তখন আমরা দেখেছি যে প্রায় 37 লক্ষ ভুয়া কার্ডধারী এখানে আছে। টিসিবি কর্মকাণ্ড যখন পরিচালিত হয়, তখন টিসিবি যেভাবে টেন্ডার প্রসেসিং করে, এর মধ্যে শুধু বৃহৎ কিছু কোম্পানি পার্টিসিপেট করতে পারে। দেশ থেকে চাঁদাবাজি ও ঘুষ বন্ধ না হলে গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতির বিরুদ্ধে ও ন্যায় বিচার প্রতিষ্ঠার হবার আগ পর্যন্ত লড়াই চলবে জানিয়ে তিনি বলেন, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায় জামাতে ইসলামী। রাজশাহীর মাদ্রাসা মাঠে জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ 15 বছর জামাতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করেছে, খুন, গুম, জুলুম, নির্যাতনের মহাতাণ্ডব চালিয়েছে। দেশে আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ। এই ঋণের দায় আমাদেরকে আজীবন পরিশোধ করতে হবে শ্রদ্ধার সাথে। এরকম যত শহীদ বাংলাদেশে আছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমরা তাদের কাছে ঋণী। সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলেছি, যারা শহীদ হয়েছে আমরা তাদের দলের মানুষ, এবং যারা শহীদ হয়েছে তারা সবাই আমাদের দলের মানুষ। আমরা জামাতে ইসলামী হিসাবে আমাদের দল নয়, আমরা মানব জাতি হিসাবে আমাদের দল এবং মানবতাবাদী হিসাবে আমাদের দল। তাদেরকে কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ। এদের জন্য উপকারী বন্ধু তুমি নিয়োগ করে দাও। বাকি জীবন কোনো না কোনো মানুষের উপর তাদের নির্ভর করতে হবে। মানুষের অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ তুমি পয়দা করে দাও। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে জানিয়ে উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। এই সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে। এছাড়া জনগণ যদি মনে করে সংস্কার প্রয়োজন নেই, তাহলে যে কোনো সময় অন্তর্বর্তী সরকার চলে যাবে বলে উল্লেখ করেন এই উপদেষ্টা। এটা তো প্রধান উপদেষ্টা জানিয়েই দিয়েছেন যে ডিসেম্বর নাগাদ, অথবা যদি আরো কিছু সংস্কার করতে বাধ্য হয় তাহলে সেটা জুনের মধ্যে হয়ে যাবে। আমরা যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। শুক্রবার সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রী সহ মাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাসপাতালের প্রবেশপথে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি তারেক রহমান। এদিকে রাতের মধ্যেই খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। বোর্ডে তারেক রহমান ও জোবাইদা রহমানের পাশাপাশি যুক্ত থাকবেন লন্ডন ক্লিনিক ও বাংলাদেশের চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি যোগ দেবেন। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল সহ সব অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এই অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অবিলম্বে ঘোষণা করা হবে। এছাড়া উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, পুলিশের তদন্তে জানা গেছে গত 4 আগস্টের পর সারা দেশের 40টি মাজারে 44 বার
হামলা চালানো হয়েছে। গত 4 আগস্টের পর সারা দেশের মাজারে হামলার বিষয়ে পুলিশের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। 44টি হামলার ঘটনার সবকটিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্মাণের 22 বছরেও সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে চাঁদপুর বাস টার্মিনাল। নানামুখী সমস্যায় জর্জরিত টার্মিনাল হওয়ায় দিনে রাতে বিভিন্ন গাড়ি রাখা হচ্ছে প্রধান সড়কে, ফলে টার্মিনাল নয় আঞ্চলিক সড়ক পরিণত হচ্ছে পার্কিং ইয়ার্ডে। তাই যেমনি বাড়ছে যানজট তেমনি যাত্রী ভোগান্তি। পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুতই টার্মিনালের সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। চাঁদপুর প্রতিনিধি মুনাওয়ার কাননের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 2003 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও চাঁদপুর পৌরসভার অর্থায়নে নির্মিত হয় চাঁদপুর পৌর বাস টার্মিনাল। নির্মাণের 22 বছর হলেও এখন পর্যন্ত কোনো সংস্কার না হওয়ায় টার্মিনালটি ব্যবহারের অনুপযোগী। শ্রমিকদের দাবি, টার্মিনালে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ, সামান্য বৃষ্টিতে পানি জমা, নির্ধারিত বাউন্ডারি না থাকায় নিরাপত্তা সংকট, বহিরাগতদের অবাধ বিচরণে পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ চুরি ও টার্মিনালের পাশে থাকা পৌরসভার ময়লার স্তূপ ও দুর্গন্ধে বিপাকে পড়তে হয় তাদের। তাই টার্মিনাল নয় সড়কই নিরাপদ তাদের জন্য। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি সড়কে বাড়ছে যানজট ও যাত্রী ভোগান্তি। ময়লার গন্ধে, ধুমার গন্ধে আমরা এখানে থাকতে পারি না। যাত্রী কাশতে কাশতে এবং বমিও করে দেয় অনেক সময়। টার্মিনালে বৃষ্টি হলে বন্য হয়ে যায়, গাড়িতে যাত্রী উঠতে পারে না, আসতে পারে না, যেতে পারে না। সংস্কার ও সব ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের যানজট নিরসনে টার্মিনাল থেকে যাত্রী ওঠানামায় ব্যবস্থা করার দাবি সাধারণ যাত্রীদের। কর্তৃপক্ষ স্ট্যান্ড ভালো করার জন্য উদ্যোগ নেয়, তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়, যানজটটাও থাকবে না। এই এলাকাতে রাস্তার মধ্যে কিন্তু গাড়িগুলি কিন্তু তারা স্ট্যান্ড করে রাখে। তো আমরা চাই যে গাড়িগুলি রাস্তা না রেখে স্ট্যান্ডে রাখো। বিভিন্ন সময় সংস্কারের দাবি করলেও নেওয়া হয়নি প্রয়োজনীয় উদ্যোগ। তবে সংস্কার করা হলে অবশ্যই টার্মিনাল ব্যবহারে চালক ও শ্রমিকদের বাধ্য করা হবে, জানিয়েছে বাস মালিক সমিতি। জেলা প্রশাসকের সাথে একটা মিটিং হয়েছে। জেলা প্রশাসক এই মিটিংয়ের পরপরই অতি সত্বর বাস স্টেশনে এসে পৌর কর্তৃপক্ষকে নিয়ে সরজমিনে তদন্ত করে দেখে অনুধাবন করে আমাদেরকে সংস্কারের আশ্বস্ত করেছেন। টার্মিনাল সংস্কার বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে বলে জানিয়েছে পৌর প্রশাসক। পৌরসভার পক্ষ থেকে আমরা সেখানে কিছু সংস্কারমূলক কাজ হাত দিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যে সংস্কারমূলক কাজগুলো শেষ হয়ে যাবে। আমরা সেই নির্দেশনা দিয়েছি যে বাস মালিক সমিতি যেন টার্মিনাল থেকে যেন তারা পরিচালিত করে, রাস্তার মধ্যে যেন কোনো বাস না থাকে। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য চাঁদপুর পৌর বাস টার্মিনাল ব্যবহার করছে প্রায় 2 শতাধিক গাড়ি। তাই যানজট ও জনভোগান্তি দূর করতে দ্রুত টার্মিনালের সংস্কারে ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা চালক, শ্রমিক ও যাত্রীদের। ইলিয়াস কমল, মাই টিভি। শহরের কর্মজীবী মানুষের আড্ডার অন্যতম স্থান চায়ের দোকান। দিনভর হাড় ভাঙা পরিশ্রম শেষে সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডার মধ্য দিয়ে যেন প্রাণ চাঞ্চল্য ফিরে আসে তাদের মধ্যে। চায়ের কাপে চুমুক দিয়ে দেশ বিদেশকে তারা নিয়ে আসেন হাতের মুঠোয়। আড্ডায় উঠে আসে দেশ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ দেশ বিদেশের জানা অজানা নানা তথ্য। তৃণমূলের এই মানুষগুলোর কথা শুনলে মনে হয় সকল বিষয়ে পারদর্শী তারা। চায়ের আড্ডায় তৃণমূল মানুষের ভাবনা নিয়ে দেখুন রাকিব হাসানের একটি বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রফিকুল ইসলাম। রাস্তার পাশে টং দোকান, সামনে পাতানো বেঞ্চ, কেটলিতে ফুটছে লিকার, আদা লেবুর রং চা কিংবা বেকারির বিস্কুট বা রুটি। চিরায়ত এই চিত্র গ্রাম কিংবা শহরের অলিগলিতে। সন্ধ্যা নামতেই চায়ের এই দোকানগুলো মুখরিত হয়ে ওঠে আড্ডায়। দেশ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন কিংবা বিশ্ব কিনেই এই আড্ডার বিষয়বস্তুতে। দর্শক, আজ আমরা এমন এক আড্ডায় অংশ নিব। দেশ এবং দেশের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষগুলো তা জানার চেষ্টা করব। কেমন আছেন আপনারা সবাই? কেমন বাংলাদেশ আসলে দেখতে চান? আমরা তো সৌন্দর্য বাংলাদেশ দেখতে চাই, কারণ এই দেশে সন্ত্রাস থাকবে না, কিংবা কেউ চাঁদাবাজ থাকবে না, ঠিক আছে, আমাদের শান্তি শৃঙ্খলা থাকতে পারি, এবং কি মাদকটাই বেশি ধরা গেছে এই দেশে, ঠিক আছে, সেটাতে আমরা দূরত্ব থাকি। কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা এই দেশ চাইতে আছি সুন্দর বাংলাদেশ, যেরকম এই দেশকে সরসীনভাবে যেরকম চালাইতে পারে, দেশের যেরকম ক্ষতি যেরকম না হচ্ছে, এরকম একটা আমরা সৌন্দর্য একটা বাংলাদেশ চাইতে আছি। অনেক ধন্যবাদ আপনাকে। যে আসলে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যে সরকার এই দেশ বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু আবার নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠছে। আসলে সংস্কার না নির্বাচন, কি চান আপনারা? আপনাদের কাছ থেকে জানতে চাই, কি চান আপনারা? নির্বাচন চাই, নির্বাচন। এই দেশের শান্তির জন্য এই সরকারের অধীনে নির্বাচন চাই।
নির্বাচন করলেই সংস্কার, নির্বাচন ছাড়া তো সংস্কার হয় না দেশ। নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি আর কেমন নির্বাচন দেখতে চান তারা, চলুন জেনে নেই। আমরা খুব সুষ্ঠু নির্বাচন চাচ্ছি, যেন সবাই যায়া ভোটগুলা তাদের সঠিক মতো ভোটগুলা দিতে পারে, কোনো হানাহানি যেন না হয়। নির্বাচন চাই যে লেভেল ফিল থাকে, সকল দল যেন অংশগ্রহণ করে সুন্দরভাবে নির্বাচনটা হয়। সংস্কার বলতে আসলে কি বুঝেন খেটে খাওয়া এই মানুষগুলো? সত্যিকার অর্থে সংস্কার হওয়া উচিত কোথায়, চলুন জেনে নেই। জিনিসের অনেক মূল্য, এর দাম কমন চাই। সব জিনিসের দাম বেশি, দেশে চাঁদাবাজ বেশি, সন্ত্রাস বেশি, সব জায়গায় দুর্নীতি। এগুলো আগে ঠিক হইব, তারপর দেশ নির্বাচন হবে। সকাল থেকে রাত অবধি চলে এই আড্ডা। স্থান, কাল ও পরিস্থিতি ভেদে শুধু পাল্টায় মানুষগুলো। আড্ডার বিষয়বস্তু কখনো কখনো দেশের গণ্ডি পেরিয়ে চলে যায় বিদেশের গণ্ডিতে। সাধারণ মানুষগুলোর এই মতামতই কখনো কখনো হয়ে ওঠে অমূল্য। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো বিষয়বস্তু নিয়ে। তেজগাঁও ৭ রাস্তা থেকে রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। ভরা মৌসুমেও ফুলকপির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না মেহেরপুরের গাংনীর কৃষকরা। সরবরাহ বেশি থাকায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন তারা। লোকসান থেকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে কৃষকদের সঙ্গে সংযোগ করে দিচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর। প্রতিনিধি মাসুদ রানার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সামস্তাবরিজ উচ্ছ্বাস। মেহেরপুরের গাংনীতে জমিতেই নষ্ট হচ্ছে কৃষকের কষ্টে ফলানো ফুলকপি। বিক্রি করতে না পেরে ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ ও কেউ কেউ গরু ছাগলকে খাওয়াচ্ছেন ফুলকপি। চলতি মৌসুমে লাভের আশায় অনেকেই করেছেন ফুলকপির চাষাবাদ, তবে ক্রেতা না পাওয়ায় উৎপাদন খরচ থেকে বঞ্চিত হচ্ছেন এ উপজেলার চাষিরা। এতে করে লোকসানে ঋণের বোঝা মাথায় নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন তারা। সবকিছুই তো আবাদ পানি, মানুষের তো আবাদ পানি হবে না, এভাবে চাষের প্রচুর ক্ষতি। পালামে কেটে কেটে ওটা সাইজ দিয়েছি, সব ফেলে দিয়েছি, মানুষের নিয়ে গিয়েছে কেটে কেটে। 1 বিঘে ভয় চাষ করাতে কমে নিম্ন 40,000 টাকা খরচ। বিঘা প্রতি জমিতে ফুলকপি চাষে 20,000 টাকা খরচ হলেও লাভ তো দূরের কথা, আসলেই তুলতে পারছেন না চাষিরা। একদিকে সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি, অন্যদিকে ফসলের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় দিশেহারা কৃষক। বিক্রি নাই তো পাটি কোথায় আসবে, জমিতে মাল সব পড়ছে। আমাদের যত উন্নতি হয়, সরকারের উন্নতি হোক, এটাই আমরা চাই। তার অন্য কিছু আমাদের বেশি দরকার নাই। সরকার সব আসতে চাইছে, কিন্তু চাষি তো মার যাচ্ছে। চাষি কি করবে? চাষি তো কিছু করার নেই। আপাতত ক্ষতি পুষিয়ে নিতে দেশের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে ফুলকপি বিক্রির চেষ্টা করছে কৃষি বিপণন অধিদপ্তর। আমরা চট্টগ্রাম এবং ঢাকার যেসব বায়ার আছে তাদেরকে আমরা আসতে বলি যেন আমাদের এখান থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে উৎসাহিত হয়। এগুলো করলে কৃষকরা দাম পাবে। চলতি মৌসুমে গাংনী উপজেলায় ফুলকপি চাষ হয়েছে 555 হেক্টর জমিতে ও বাঁধাকপি চাষ হয়েছে 500 হেক্টর জমিতে। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।